যখন সার্জিও গৌর ভারতের ওয়েস্টার্ন কমান্ডে পৌঁছেছিলেন তখন খুব আলোচনা হচ্ছিল তিনি শেষ পর্যন্ত ভারতের ওয়েস্টার্ন কমান্ডে কেন গেলেন। এখন এই যে কিছু ছবি সামনে আসছে সেই ছবিগুলোতে আপনি দেখতে পাচ্ছেন ভারতের বায়ুসেনার চিফকে এবং তিনি আমেরিকার বেস ঘুরে দেখছেন। কিন্তু এটা কি শুধু একটা ভিজিট নাকি এর পিছনে আরও কিছু আছে? কারণ এখন ইরানের যুদ্ধ এক আলাদা রূপ নিতে দেখা যাচ্ছে, আর চীন যেখানে ইরানেও একটা খেলা খেলছে সেখানেই ভারতের আশেপাশে পাকিস্তানের সঙ্গে মিলে আরেকটা খেলা খেলছে। জিওপলিটিক্সে অনেক কিছু চলছে। ট্রাম্প হঠাৎ করে চীনকে সতর্ক কেন করলেন? সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে জানা যাক। চীনের কাজ করার প্যাটার্ন যদি আপনি দেখেন তাহলে একজন এক্সপার্ট খুব ভালো একটা কথা বলেছেন। আর তিনি কি বলেছেন? এই টুইটটা দেখুন। ২-৪ লাইনের এই টুইট, কিন্তু এই টুইট একদম সঠিক এবং বর্তমান পরিস্থিতিকে খুব ঠিকভাবে তুলে ধরেছে। নোয়া স্মিথ ইনি বলছেন যে চীনের একটা স্ট্র্যাটেজি আছে। এরা প্রতিটা জায়গায় এমন একজনকে রাখে যে আক্রমণাত্মক হয়। যেমন প্রতিটা অঞ্চলে একজন করে বসিয়ে রেখেছে, আর বেশিরভাগ ক্ষেত্রে সেই দেশগুলোকে যারা তাদের শত্রু তাদের আটকে রাখে, তাদের ব্যস্ত রাখে। এর মানে কি? যদিও উনি ওই রকম শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আমি বলবো চীন এমন কিছু দেশ তৈরি করে রেখেছে যারা আক্রমণাত্মক ভূমিকা নেয়। যেমন উনি বলেছেন রাশিয়াকে কেন আটকে রাখা হয়েছে, যাতে রাশিয়া ইউরোপকে আটকে রাখে আর ইউরোপ চীনের দিকে এগোতে না পারে, চীনের প্রভাবকে কোনোভাবে চ্যালেঞ্জ না করে। আবার তিনি বলেছেন নর্থ কোরিয়া জাপানকে আটকে রেখেছে, জাপানকে এগোতে দিচ্ছে না। পাকিস্তান ভারতকে ব্যস্ত রাখছে এবং ভারতের জন্য সমস্যা তৈরি করছে। ইরান আমেরিকাকে আটকে রাখছে, আমেরিকার জন্য সমস্যা তৈরি করছে। এর মানে কি দাঁড়ায়? এই সব কিছুর পিছনে কি চীনের বড় ভূমিকা আছে? প্রথমেই আপনাকে বলে দিই, এখন আমেরিকার যে ইন্টেলিজেন্স রিপোর্ট, বিশেষ করে মিডিয়ায় যেগুলো প্রকাশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে চীন ইরানকে সাহায্য পাঠাচ্ছে। আর এই খবর যখন আমেরিকার কাছে পৌঁছেছে তখন তাদের দিক থেকে একটা বড় বক্তব্য এসেছে। তারা বলেছে যদি চীন সাহায্য পাঠায় তাহলে খুব খারাপ হবে। শনিবার ট্রাম্প একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যদি বেইজিং মানে চীন ইরানকে অস্ত্র বিক্রি করে তাহলে তাকে বড় সমস্যার মুখে পড়তে হবে। যদিও হোয়াইট হাউসের এই ধরনের বক্তব্য একটা বিষয় স্পষ্ট করে, চীন পর্দার আড়ালে এই খেলায় জড়িত। বলা হচ্ছে যে ইরানকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন থেকে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হতে পারে। আর আমেরিকার গুপ্তচর সংস্থাগুলো নাকি বলছে বেইজিং এই ডেলিভারি পাঠানোর জন্য এবং এর উৎস লুকানোর জন্য তৃতীয় দেশ ব্যবহার করছে। আর এটা এমন সময় হচ্ছে যখন আমেরিকা ইরানের সঙ্গে লড়াই করছে এবং ইরান নত হতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ শুরু করে দিয়েছেন। ভেনিজুয়েলার মতো ঠিক একইভাবে তারা অ্যাকশন নিতে শুরু করেছে, আর ইরানের অর্থনীতিকে থামিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এর মানে কি? এর মানে হলো নৌ অবরোধ হয়ে গেলে এখান থেকে যে তেল বের হয় সেটা বিক্রি হবে না। যদিও এর প্রভাব চীনের ওপরও পড়বে এবং ভারতের ওপরও পড়বে। ভেনিজুয়েলার ক্ষেত্রেও আগে তারা এমনটাই করেছিল, অর্থনৈতিক অবরোধ করে দিয়েছিল, তারপর অ্যাকশন নিয়েছিল। তাই ইরানের ক্ষেত্রেও একই রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু ভেনিজুয়েলা আর ইরানের মধ্যে পার্থক্য আছে। ভেনিজুয়েলার কাছে তেমন সাপোর্ট সিস্টেম ছিল না, কিন্তু ইরানের কাছে আছে। আর যদি চীনকে নিয়ে যে তথ্য সামনে আসছে সেটা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে এর উদ্দেশ্য হবে চীন ইরানের মাধ্যমে আমেরিকাকে অনেক দিন ধরে ব্যস্ত রাখতে পারে। কিন্তু এর বিরুদ্ধে কি কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে? প্রথম কথা হলো, আপনি যদি ভাবেন এটা শুধু তাদের বিষয়, তাহলে সেটা পুরোপুরি ঠিক নয়। এই বিষয়টা কোনো না কোনোভাবে ভারতের সঙ্গেও জড়িয়ে আছে। চীন একদিকে আমেরিকাকে ইরানে ব্যস্ত রাখছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বলা হচ্ছে একটা বড় চুক্তি করছে। অপারেশন সিন্দুরের প্রায় ১ বছর পরেও পাকিস্তান এখনও সেই ক্ষতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, যে ক্ষতি ভারত তাকে করেছিল। এখন পাকিস্তান চীনের সঙ্গে একটা বড় ডিল করছে। চীনের শানশি KG-500 বিমান নেবার চেষ্টা করছে। আর এই বিমানটা কি কাজ করে? এটা একটা এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, আওয়াক্স। অপারেশন সিন্দুরের সময় ভারত পাকিস্তানের আওয়াক্স ভেঙে দিয়েছিল। কিন্তু এখানে শুধু ওই একটা বিমানের কথা নয়, বলা হচ্ছে চীন পাকিস্তানকে এই বিমান দিচ্ছে, যা একটা বড় ডিফেন্স প্যাকেজের অংশ। এই ডিফেন্স প্যাকেজে J-35A স্টেলথ ফাইটার জেট, HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, স্টেলথে অ্যাডভান্স সেন্সর ফিউশন, এ সব কিছুই রয়েছে। বলা হচ্ছে জুন ২০২৫ থেকে পাকিস্তান চীনের সঙ্গে কথা বলা শুরু করেছিল যে আমাদের এগুলো লাগবে। প্রায় $12 বিলিয়ন এই প্যাকেজ তৈরি হচ্ছে, যা পাকিস্তানকে দেওয়া হবে। এখন আপনি ভাবুন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এমন যে তারা $12 বিলিয়ন অস্ত্র কিনবে।
তাদের অবস্থা খুব খারাপ, তবুও চীন তাদের সাহায্য করবে। কেন করবে? যাতে তারা ভারতকে ব্যস্ত রাখে। এখন যদি চীনের দিকটা দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে চীন 40 দিনের জন্য ইস্ট চায়না সি এলাকায় তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে, একভাবে জাপানকে চাপ দেওয়ার জন্য, তাইওয়ানের জন্য একটা পরিস্থিতি তৈরি করার জন্য। এর মধ্যে কি হচ্ছে? এর মধ্যে আমেরিকাকে দুর্বল করার চেষ্টা চলছে। আফগানিস্তানের দিক থেকে যে বারবার হামলা হচ্ছিল, সেখানে চীন ঢোকার চেষ্টা করছে, যাতে পাকিস্তান আর ব্যস্ত না থাকে এবং ভারতের দিকে বেশি ফোকাস করতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসবে, ভারত কি করছে? ভারত কি চুপ করে বসে আছে? একদম নয়। ভারত সব সময় চমকে দিয়েছে, এবারও দেবে। এর পিছনে কারণ আছে। এই যুদ্ধ থেকে ভারত একটা জিনিস শিখেছে, যে মালাক্কা স্ট্রেট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আর দ্বিতীয়ত, এই যুদ্ধ থেকে আমেরিকাও, যেটা আগে খুব আক্রমণাত্মক ছিল, এখন একটু নরম হতে দেখা যাচ্ছে। ভারতের সঙ্গে ডিফেন্স নিয়ে সহযোগিতার কথা বলছে, ভারতের এনার্জি সিকিউরিটি নিয়েও আলোচনা হচ্ছে। মোট কথা, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আমেরিকা ভারতীয় বায়ুসেনার সঙ্গে সমন্বয় করতে চায় এবং ভারতীয় সেনার সঙ্গেও। সার্জিও গৌর এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে গেছেন। চীন এখন নিজেকে সুপার পাওয়ার হিসেবে দেখাতে চাইছে, তাই ভারতের সঙ্গে সহযোগিতা বাড়ানো খুবই জরুরি। আপনি যে অমরপ্রীত সিংয়ের মিটিং দেখছেন, সব কিছুই এই উদ্দেশ্যেই হচ্ছে এবং এই দিকেই এগোচ্ছে। আপনার কি মনে হয়? এই সব বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে দিল্লির বসন্ত ইনক্লেভ এলাকায় এক গুরুতর ঘটনা সামনে আসার পর পুরো প্রশাসন নড়েচড়ে বসেছে। একজন কর্মরত আর্মি ব্রিগেডিয়ার এবং তার পরিবারের সঙ্গে মারধরের এই ঘটনা শুধু একটি সাধারণ মারামারির ঘটনা নয়, বরং এটি এমন একটি বিষয় যা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এখানে শুধু একজন সাধারণ নাগরিক নন, দেশের সেবা করা একজন সেনা অফিসার এবং তার পরিবারের ওপর হামলা হয়েছে। এই খবর সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, কিভাবে এমন ঘটনা ঘটল এবং কেন শুরুতে পুলিশ ঠিকভাবে পদক্ষেপ নেয়নি। প্রথমে যখন ঘটনাটি প্রকাশ্যে আসে, তখনই দিল্লি পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরও তারা সক্রিয়ভাবে কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয়টি আরও বেশি গুরুত্ব পায় যখন সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিক্রিয়া আসে। সেনা কর্মকর্তারা বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করেন এবং এরপরই দিল্লি পুলিশের মধ্যে তৎপরতা বাড়তে দেখা যায়, যেন একের পর এক নির্দেশ তাদের কাছে পৌঁছতে শুরু করে এবং তারা দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে। এরপর দিল্লি পুলিশ নিজেরাই স্বীকার করে যে এই ঘটনায় তাদের কিছু ভুল হয়েছে। একটি বড় পদক্ষেপ হিসেবে একজন ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে এফআইআর দায়ের করতে দেরি হচ্ছিল, সেটিও দ্রুত নথিভুক্ত করা হয়েছে। এখন পুলিশ বলছে যে পুরো ঘটনাটির তদন্ত করা হবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বা এলজির পক্ষ থেকেও প্রতিক্রিয়া আসে। তিনি এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, একজন কর্মরত ব্রিগেডিয়ার, তার স্ত্রী এবং তাদের 23 বছরের ছেলে, যিনি আইআইটি দিল্লি থেকে পড়াশোনা করেছেন, তাদের উপর হামলার ঘটনা খুবই গুরুতর। তিনি নিজে ওই ব্রিগেডিয়ারের সঙ্গে কথা বলেছেন এবং পুরো ঘটনার বিস্তারিত জেনেছেন। শুধু কথা বলাই নয়, তিনি তাদের খোঁজ খবরও নিয়েছেন। এলজি আরও জানান যে তিনি দিল্লির পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিপিসির সঙ্গে কথা বলেছেন। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে এই মামলার দ্রুত এবং সঠিক তদন্ত করতে হবে। তিনি চান না যে এই ঘটনায় কোনো দোষী ব্যক্তি ছাড়া পেয়ে যাক। তার নির্দেশ অনুযায়ী যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে ব্রিগেডিয়ার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই পুরো ঘটনাটি কিভাবে ঘটল সেটাও এখন সামনে আসছে। জানা যাচ্ছে 10 এপ্রিল রাত প্রায় 10টার সময় বসন্ত ইনক্লেভ এলাকায় দুই ব্যক্তি নিজেদের গাড়ির ভিতরে বসে মদ্যপান করছিলেন। এটি একটি আবাসিক এলাকা হওয়ায় তাদের এই আচরণে আপত্তি জানান ব্রিগেডিয়ার এবং তার ছেলে। এরপরই শুরু হয় বাকবিতণ্ডা। বিষয়টি এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্রিগেডিয়ার এবং তার ছেলে পরিস্থিতি সামাল দিতে পিসিআরে ফোন করেন, যাতে পুলিশ এসে বিষয়টি সামাল দেয়। কিন্তু অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও তারা কার্যত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এই সুযোগে যারা মদ্যপান করছিল, তারা তাদের আরও কয়েকজন সঙ্গীকে ডেকে আনে। এরপর সেই দল মিলে ব্রিগেডিয়ার এবং তার ছেলের ওপর হামলা চালায়। এই ঘটনায় শুধু মারধরই নয়, বরং একটি বড় প্রশ্ন উঠে এসেছে, আইনের শাসন কি ঠিকভাবে কাজ করছে? একজন সেনা অফিসার যদি নিজের এলাকায় নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরছে। তবে এখন পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে। প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্রুত পদক্ষেপ নিচ্ছে। দিল্লি পুলিশ নিজেদের ভুল স্বীকার করে তদন্ত শুরু করেছে। এলজি সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে এখন দেখা যাচ্ছে যে এই ঘটনাকে আর হালকাভাবে নেওয়া হচ্ছে না।
মানুষ এখন দেখছে শেষ পর্যন্ত এই তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং সত্যিই দোষীরা শাস্তি পায় কিনা, কারণ এমন ঘটনা শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজের জন্য একটি বার্তা দেয়। আইন সবার জন্য সমান, এই বিশ্বাসটাকে শক্ত রাখার জন্যই এখন প্রশাসনের দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেওয়া খুবই জরুরি।